যাকে অন ক্যামেরা ঘুষ নিতে দেখা যায় সে যদি মুখ্যমন্ত্রী হতে পারে, পেপার লিকের মতন ছোটখাটো ঘটনা চলতেই থাকবে। পেপার লিক বন্ধ করা যাবে না। প্রশ্ন ফাঁসের এই ঘটনা কিন্তু দেশে এই প্রথম নয়। এর আগেও ন্যাশনাল টেস্টিং এজেন্সির আন্ডারেই বহুবার প্রশ্ন ফাঁসের ঘটনা দেখা গেছে, আর তার জেরে ছাত্র আত্মহত্যার সংখ্যাও গুণিতক হারে বেড়েছে প্রতিবার। তফাৎ শুধু একটাই, এবারের মতো প্রতিবাদ আগে কখনো দেখতে হয়নি সরকারকে। কিন্তু প্রশ্ন হলো, কারা জড়িত প্রশ্নপত্র ফাঁসের সাথে? সরকারের পূর্ণ মদতেই কি প্রশ্নপত্র ফাঁসের মতো দুর্নীতি হয়? আলোচনা ক্রমেই কিন্তু প্রশ্ন ফাঁস দুর্নীতিতে উঠে এসেছে রাজস্থানের কোটার নাম। রাজনৈতিক বিশ্লেষক প্রবীর বিশ্বাস জানান, ঠিক কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয়, কারা থাকে এই দুর্নীতির অলিন্দে। কোচিং ইনস্টিটিউট আর পেপার লিকের মধ্যে কি সম্পর্ক আছে? একদম, মানে আত্মার সাথে দেহের যা সম্পর্ক তাই সম্পর্ক। কোচিং ইনস্টিটিউট গুলো থেকে সাজেশন দেওয়া হয় ছাত্রছাত্রীদের, সেই সাজেশন গুলো বহু 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 টাকা দিয়ে কিনতে হয়, এবং যারা পেপার সেট করে সেখান থেকে শুরু করে প্রিন্টিং প্রেস থেকে শুরু করে পুরো র্যাকেটটা কিন্তু একটা মানে সরকারের প্রশ্রয়ে চলে। এটা সবসময়, যতবার যুগে যুগে যতদিন পেপার লিক হয়েছে, সরকারের সরাসরি প্রশ্রয় ছাড়া পেপার লিক সম্ভব নয়। আজকে দ্বিতীয়বার আর একবার নিট পরীক্ষা হলো, কোথায় পেপার লিক তো হলো না। যদি ওই হইচইটা না হতো তাহলে কিন্তু আবার পেপার লিক হতো। এবং আমরা যেটা খবর পাচ্ছি যে এই ঘটনার পরেও রাজস্থানে কিন্তু আবার পেপার লিক হচ্ছে। আর এপিসেন্টার রাজস্থানের কোটা হচ্ছে এই পেপার লিকের এপিসেন্টার। মানে তোমরা খোঁজ নিয়ে দেখবে যে রাজস্থান থেকেই সমস্ত পেপারগুলো লিক হয়, এবং লিক হয়ে বিভিন্ন মহারাষ্ট্র, কখনো মধ্যপ্রদেশ, কখনো গুজরাট, এইসব জায়গায় পেপারগুলো চলে যাওয়ার পর সেখান থেকে লিক হয়। কোটা কিন্তু অন্ধকারেই পড়ে থাকে, রাজস্থানের কোটা অন্ধকারেই পড়ে থাকে। কিন্তু এই ককরোচ জনতা পার্টির আন্দোলনের পর আমরা এটা অনেকদিন আগে থেকেই জানতাম যে কোটা থেকে এগুলো হয়, কিন্তু হয় কি, মানে প্রকাশ্যে বলার তো একটা এভিডেন্স লাগে, সেই এভিডেন্সটা কিন্তু ককরোচ জনতা পার্টি এনে দিয়েছে চোখের সামনে। ফলে এই পেপার লিক সরকারি প্রশ্রয় ছাড়া কোনোভাবে হওয়া সম্ভব না। এদের মধ্যে নেক্সাস তো আছেই একটা। কারা পেপার লিক করে, তাহলে আপনি কি এটা বলছেন যে কোটা থেকে সব লিক হয়, না, নাকি সবটা আরো নয়। কিছু মানে তাহলে কারা এক্স্যাক্টলি কারা পেপার লিক ওই যে করে? বললাম, সরকারি প্রশ্রয় ছাড়া পেপার লিক সম্ভব না। কারা করে আমি মোটামুটি একটু হিন্ট দিলাম। প্রিন্টিং প্রেস করতে পারে, পুলিশ করতে পারে, যারা ক্যারিয়ার তারা করতে পারে, মানে বিভিন্ন জায়গা থেকে পেপার লিক হতে পারে। কিন্তু এতদিন পর্যন্ত যা পেপার লিক হয়ে এসেছে দেখছি আমরা, রাজস্থানের কোটার নাম বারবার উঠে আসছে। কোথায় বিহারের পাটনায় খান স্যার আছে, ওনার নামে তো কখনো পেপার লিক হচ্ছে না, অথচ ওনার ওখান থেকে বুড়ি বুড়ি লোক সরকারি চাকরি করছে, বিভিন্ন উচ্চ পদে চাকরি করছে, ওনার নাম তো উঠছে না। উল্টে উনি যাতে পড়াতে না পারেন তার বন্দোবস্ত করা হচ্ছে, বোম মারা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। অর্থাৎ এই দেশে এই রকম পরিস্থিতি হয়ে গেছে এখন, যারা জেনুইনলি কাজ করতে চায় তাদের মুখ বন্ধ করা হবে, আর যারা পেপার লিক করে তারা বুক ফুলিয়ে ঘুরবে। পেপার লিকের জন্য পেপার লিকটা একটু যদি নেক্সাসটা যদি একটু বুঝিয়ে আর একটু খোলসা করে বুঝিয়ে বলেন, যে সরকার, শিক্ষামন্ত্রী, কোচিং ইনস্টিটিউট, দালাল, নেতা নেত্রী, এদের মধ্যে কি ধরনের কানেকশন চলে? দেখো, মানে এখন আজকের দিনে পড়াশোনার খরচ তো অনেক বেড়ে গিয়েছে, অনেকটাই বেড়ে গিয়েছে। মানে এখন একটা ডাক্তার হতে গেলে যে অর্থের প্রয়োজন, সাধারণ আমার তোমার মতন মধ্যবিত্ত বাড়ি থেকে সেটা এফোর্ড করা সম্ভব না। জেনারেলি বড় লোকদের ছেলে মেয়েরাই ডাক্তার হচ্ছে। ইঞ্জিনিয়ারিংটা ততটা এখনো কস্টলি হয়নি, কিন্তু আস্তে আস্তে বাড়ছে খরচ। তো কারাই খরচগুলো করতে পারে? যাদের অনেক পয়সা আছে। আর যাদের পয়সা আছে তাদের কানেকশনও আছে, নেতাদের সাথে তাদের ওঠা বসা আছে। নেতাদের সাথে যাদের ওঠা বসা, তাদের সাথে সরকারি স্তরে ওঠা বসা আছে। আমি মনে হয় ব্যাপারটা মানে বোঝাতে পারলাম, কারণ এটা একেবারে সরাসরি নাম ধরে বলাটা তো ঠিক না, কিন্তু নেক্সাসটা কিভাবে চলে, র্যাকেটটা কিভাবে চলে, আমি সেটা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। পেপার লিকের জন্য বিরোধী বিজেপি সরকারকে কেন দায়ী করছে, যখন সব জায়গায়, সব স্টেটে, বিরোধী রুলড স্টেটেও পেপার লিক হয়েছে, সেখানে বিরোধী দল কেন শাসক দলকে বারবার
দায়ী করছে? কারণ দেখো, শাসক দলের রাজ্যেও তো পেপার লিক হচ্ছে। হ্যাঁ, শাসক বিরোধী সব দলেই রাজ্যে লিক হুম। হচ্ছে। যেহেতু আমি বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ নই, ওনারা শুধু কেন শাসককেই আক্রমণ করছেন সেটা আমি বলতে পারবো না, আমি বিরোধী দলের কেউ নই। কিন্তু এটা বলতে পারি, মানুষ সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সরকারের বিপক্ষে থাকে মানুষ। তো যারা সরকারে আছে, অ্যাকাউন্টেবিলিটি তাদের, প্রশ্নের উত্তর দেওয়ার দায় তাদের। এবার তার ফলে কি হয়েছে, এটাকে আরো মানে বেশি করে ছড়িয়েছে এই কারণে, কারণ এর মাথায় আছে আরএসএস এর একজন বড় নেতা ধর্মেন্দ্র। লিক কিভাবে বন্ধ হবে? নতুন কোনো আইন তো শুধুই শাস্তি বাড়ানোর কথা বলছে, পেনাল্টি, জেল, এগুলো তো তখন যখন চোরকে ধরা হবে। চোর যদি ধরাই না পড়লেও জুডিশিয়াল প্রসেস ছাড়া পেয়ে যায়, তাহলে কিভাবে লিকিং বন্ধ হবে? পেপার লিকিংটা বন্ধ কি করে হবে? এদেশে প্রবিতা? কোনোদিন হবে না, হুম। এদেশে কোনোদিন হবে না। এদেশে যাকে অন ক্যামেরা ঘুষ নিতে দেখা যায়, সে যদি মুখ্যমন্ত্রী হতে পারে, পেপার লিকের মতন ছোটখাটো ঘটনা চলতেই থাকবে। পেপার লিক বন্ধ করা যাবে না যতক্ষণ না সরকার সচেতন হবে। এটা কিন্তু আমাদের সাধারণ মানুষ সচেতন হয়ে আমরা কিছু করতে পারবো না, আমরা প্রতিবাদ করতে পারি, এর বেশি আমাদের কিছু নেই। কিন্তু মানে সরকারি স্তরে যদি উদ্যোগ না নেওয়া হয়, যেমন পরের যে নিট পরীক্ষা হলো সেখানে কিন্তু পেপার লিক হয়নি, হুম। কারণ সরকারের বিরুদ্ধে একটা বিরাট অনাস্থা তৈরি হয়েছে জনমানুষে। হুম। তো এই যে মানে মানুষের চাপ, হুম। মানুষের চাপে সরকার এটা বন্ধ করতে পারে। আর যদি অ্যাবসলিউট মেজরিটি কেউ পেয়ে যায়, সে কাউকে শুক্রবারই বলতে পারে, বিধানসভায় উপস্থিত নেই এমন লোকের নাম ধরে ধরে 3 পুরুষ মনে রাখবে এমন শাস্তি ঘোষণা করতে পারে, আবার নোটবন্দির মতন খামখেয়ালি ইস্যুও করতে পারে। প্রবীরদা, সিজেপি একটা ম্যাসিভ প্রোটেস্ট করেছে দিল্লিতে, ম্যাসিভ, যেভাবে প্রোটেস্টটা এতদিন ধরে করেছে। আমি জানতে চাইবো আপনার কি মনে হয় পেছনে কে আছে? এসএফআই তো সক্রিয়ভাবেই আছে সামনে, এসএফআই তো সক্রিয়ভাবে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি পেছনে কে আছে? কারণ যেভাবে প্রোটেস্টটা হলো, ওখানে শোয়ার জায়গা থেকে শুরু করে খাওয়া দাওয়া, জল, সব কিছু অত দিন ধরে সাপ্লাই করা, তো এর পেছনে লেফট কি আমার পুরো দমে লেগে পড়েছে, তার সাথে কংগ্রেসও আছে, নাকি আপনি বলবেন যে অন্য কারোর হাত আছে? দেখো, এই আন্দোলনটা তখনই সফল হয়েছে যখন সাধারণ যুবক যুবতীরা এই ব্যাপারে এগিয়ে এসেছে, যারা রাজনীতিতে কোনো কালেই ইন্টারেস্টেড ছিল না। সাধারণ যে যারা মানুষ, সাধারণ যুবক যুবতীরা বা আমরা যারা গার্জিয়ান, অভিভাবক, আমরা এগিয়ে এসেছি তখনই যখন এই আন্দোলনটা মানে একটু মানে দানা বাঁধতে শুরু করেছে তখন। আর দানা বাঁধার পর রাজনীতিবিদেরা তো সবসময় ছোঁক করে কোথায় মানুষের ভিড়, সব রাজনীতি দলগুলো সেখানে ঝাঁপিয়ে পড়েছে, সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মঞ্চে কি বক্তব্য রেখেছে। তো এটা হাইজ্যাক করার চেষ্টাও হয়েছিল। এবং আমি তোমাকে বলছি, এই পুরো গেম প্ল্যানটা, আমি যে ফোর্থ ম্যানের কথা বললাম, পুরো ফোর্থ ম্যানেরই তৈরি। ফোর্থ ম্যান কি করলো, এই নীতিন গডকরির পর এবার ধর্মেন্দ্র প্রধানকে সরাতে হবে। ফোর্থ ম্যান মানে কোনোভাবে সামহাউ এদেরকে কোনোভাবে সাহায্য করে বলেছে তোমরা একটা আন্দোলন করো যাতে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেয়, রাইট? এবার ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পেছনে ফোর্থ ম্যানের হাত আছে কিনা আই ডোন্ট নো, কিন্তু এটা ঠিক যে হ্যাঁ, আর্থিক সাহায্য তো এসছে বিভিন্ন জায়গা থেকে। সেটা ফোর্থ ম্যানের দৌলতে এসছে, নাকি বামেদের দৌলতে এসছে, নাকি তৃণমূল কংগ্রেসের দৌলতে এসছে, আমি ঠিক বলতে পারবো না। তবে কপিল সিব্বল একটা ভালো কথা বলেছেন। কপিলজি বলেছেন যে এদের আইনি লড়াইয়ের জন্য উনি 1 কোটি টাকা দেবেন। এরকম বহু সাধারণ মানুষও এগিয়ে এসেছে। যেমন আরজি করের সময় আমাদের মতন যারা মানে আপাত নিরপেক্ষ, আমরা কেউ তো নিরপেক্ষ নই, আপাত নিরপেক্ষ, আমরাও আমাদের সাধ্য মতন ফান্ডিং করেছি। এক্ষেত্রে ওই কিউআর কোডটা ছিল না, তাই ফান্ডিং করতে পারিনি। হয়তো যদি থাকতো আমিও হয়তো কিছু করতাম, তুমিও কিছু করতে, দর্শকেরাও কিছু করতেন। তো এরকম নোবেল কজের জন্য অনেক মানুষ এগিয়ে আসেন, কিন্তু নোবেল কজটা কি হয়েছে, এদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ককরোচ পার্টির নিয়ন্ত্রণে আর ককরোচ পার্টি নেই। ওই সৌরভ বলো বা অভিজিৎ দীপকে বলো, এদের নিয়ন্ত্রণ নেই। যেদিন থেকে সোনাম ওয়াংচুক শরবত খেয়ে তার নিজের কাজে ফিরে গেলেন এবং যেভাবে তার স্ত্রী এবং তিনি যেভাবে সরকারের প্রশংসা করলেন, তাতে মনে হচ্ছে, আমার কোথাও মনে হচ্ছে
ফোর্থ ম্যানের একটা অঙ্গুলি হিলন আছে। এই উৎসবের সময় শুধু আমাদের বাংলায় নয়, নর্থ ইন্ডিয়াতেও বিশালভাবে দুর্গাপুজো, ওরা ওখানে নবরাত্রি, অনেক কিছু, অনেক ধরনের উৎসব আসছে। আমার কথা হচ্ছে এই মুভমেন্টটার এবার ভবিষ্যৎ কি? আপনি কি দেখতে পাচ্ছেন যে মুভমেন্টটা ধীরে ধীরে থিতিয়ে যাবে, নাকি এবার আরো সব দল মিলে, আজকে এসএফআই জুড়েছে, কালকে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন জুড়েছে, পরশু আইফা জুড়েছে, তার আগে মানে এরকম ধরনের সব রকমের অর্গানাইজেশন জুড়ে এই ধরনের মুভমেন্টকে আরো বাড়িয়ে নিয়ে যাবে, আরো বড় মাপের করে তুলবে, এবং যেটা সেন্টারকে কিছুটা না হলেও বড় ধাক্কা দেবে। দেখো, তুমি যেসব দলের নাম বললে এরা প্রত্যেকেই লেফট দল, মানে রাইট উইং সেভাবে নামেনি। কিছুটা তৃণমূল কংগ্রেস বিক্ষিপ্তভাবে, কিছুটা কংগ্রেস, কিছুটা সমাজবাদী পার্টি, এরা কিছুটা বিক্ষিপ্তভাবে করেছেন। কিন্তু অল আউট যেভাবে বামেরা মানে করছেন সারা দেশ জুড়ে, সেটা নিশ্চয়ই স্যালুট করতে হয়, কারণ এটা হওয়া উচিত নয় যেগুলো হচ্ছে। তবে থিতিয়ে যাবে কিনা, উৎসবের মরশুমে সবটাই থিতিয়ে যায়, তখন আমরা সব ফেস্টিভ মুডে থাকি, তখন অনেকটাই থিতিয়ে যাবে। কিন্তু থিতিয়ে গেলেও এই যে সূচনাটা হলো, সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা যায়, এবং সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেই প্রবীর বিশ্বাসের মতন লোককে জেলে পাঠানো যাবে না, এই বার্তাটা সরকারের কাছে গেল। এই বার্তাটা খুব জরুরি ছিল। যেমন ভাবে পাইকারি হারে লোককে জেলে পাঠানো হচ্ছিল, বিধানসভায় বসে যে আইন পাসই হয়নি, মানে আইনের রূপই পায়নি, সেই আইন দিয়ে জেল খাটানোর কথা বলা হচ্ছে, মানে এটা কি বলবো, এটা হচ্ছে একরকম মানে দাদাগিরি। আমার হাতে ক্ষমতা আছে, আমি 3 বছর, 3 পুরুষ মনে রাখবে এমন শাস্তি দেব। আমার হাতে ক্ষমতা আছে, আমি গুন্ডা দমন আইন, যে আইনই রূপান্তরিত হয়নি, সেই আইনে জেল খাটাবো, আমি 17 জনকে তুলে নিয়ে যাব। কিন্তু 21 জন বাচ্চা মারা গেল, তাদের কথা কি একবারও শুনতে পেয়েছি আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? তাদের পরিবারের সাথে গিয়েও কেউ দেখা করেনি, করেনি, কেউ করেনি, কোনো লেভেলের নেতা, কোনো লেভেলের নেতা করেননি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো তো, সবাই তো ঘোলা জলে মাছ ধরতে ব্যস্ত, কারণ সবার পাখির চোখ এখন দিল্লির লোকসভার যেহেতু সংখ্যাগরিষ্ঠতা বিজেপির নেই, লোকসভাটাকে ফেলে দিয়ে ক্ষমতা দখলের লড়াই চলবে, এটা রাজনীতিবিদরা করুন, তাতে আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে ফেস্টিভ সিজন থাক বা যাই থাক, এই 21টা বাচ্চার কথা যেন আমরা ভুলে না যাই, এটা কিন্তু মনে রাখতে হবে। যাদের পরিবারের বাচ্চারা গেল, তাদের পরিবারের পাশে যেন আমরা থাকতে পারি, সব রাজনৈতিক দলের থাকা উচিত। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে যে আমরা রাজনীতির রুটি শেখি এইসব মৃত্যু নিয়ে, মৃত্যুর যে আগুন, তাতে আমরা রাজনৈতিক রুটিটা শেখি, তাদের পাশে সেবা।